কলকাতায় আগুনে নিহত ৭ বাংলাদেশের মধ্যে ৬ জনের মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে। আনুষ্ঠানিকতা শেষে শনিবার দেশে ফেরত পাঠানো হতে পারে জানালো হাই কমিশন। অর্থনৈতিক অস্ত্র বানিয়ে ইরানের শাসন ব্যবস্থা ধসিয়ে দেওয়ার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের। আইআরজিসি ঘনিষ্ঠতার অভিযোগে হিজবুল্লাহর ওপর মার্কিন নিষেধাজ্ঞা। হুতিদের অবস্থান লক্ষ্য করে ব্যাপক হামলা ইয়েমেন রাষ্ট্রীয় বাহিনীর। সৌদি আরবের নাজরান বিমানবন্দর ও আরামকোর স্থাপনায় সফল ড্রোন আক্রমণের দাবি গোষ্ঠীটির। এবং ইউক্রেনের রাজধানী কিয়েভে রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, নিহত ১৭। বিদ্যুৎ স্থাপনা, আবাসিক ভবনকে লক্ষ্যবস্তু বানানোর অভিযোগ, নাকচ মস্কোর, জাতিসংঘের নিন্দা। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি মনির হোসেন। ভারতের কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৬ বাংলাদেশের মরদেহ দেশে ফিরিয়ে আনা নিয়ে জটিলতা কেটেছে। স্বজনদের অনুরোধে ৫ জনের মরদেহ বেনাপোল এবং ১ জনের মরদেহ ভোমরা সীমান্ত দিয়ে দেশে ফেরানো হবে। তবে রেবতী সরকার নামের ১ জনের মরদেহ ভারতেই সৎকার করতে চায় তার পরিবার। এরই মধ্যে কলকাতার লালবাজারে গঠিত বিশেষ টাস্ক ফোর্সে নিহতদের স্বজনদের সঙ্গে তদন্তের বিষয়ে কথা বলেছে পুলিশ। এদিকে মার্কুস স্ট্রিটের আরও ১৭টি আবাসিক হোটেলকে প্রয়োজনীয় নথিপত্র দাখিলের নোটিশ দিয়েছে স্থানীয় প্রশাসন। মৃতদের আত্মীয়দের অনুরোধ অনুযায়ী ৫টি মরদেহ, কুষ্টিয়ার ৪ জন, একই পরিবারের ৪ জন এবং ঢাকার যে একজন আছে তার মরদেহ বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করেছি। এবং আর সাতক্ষীরার একজন SM আলিমুজ্জামান, ওনার মরদেহ ওনার পরিবারের ইচ্ছা অনুযায়ী গোদাডাঙ্গা ভোমরা সীমান্ত দিয়ে বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি। এ বিষয়ে বিস্তারিত জানাতে কলকাতায় আছেন সহকর্মী সুব্রত আচার্য, সরাসরি যাচ্ছি তার কাছে। দেখুন, সময় লাগার কারণ একেবারে সুনির্দিষ্টভাবে জানা যাচ্ছে। সেটি হচ্ছে, আপনারা জানেন যে অগ্নিকাণ্ডের ঘটনার পর কলকাতা পুলিশের পক্ষ থেকে একটি স্পেশাল টাস্ক ফোর্স গঠন করা হয় এবং সেই SIT যেহেতু এখন সরাসরি লালবাজার অর্থাৎ হেডকোয়ার্টার থেকে বিষয়টি মনিটরিং করছে বা তদন্ত করবেন, সেখানে এই যে মৃতদেহগুলো মূলত নিউ মার্কেট থানার অধীনে, সেই নিউ মার্কেট থানা থেকে পুরো কাগজপত্র এখন SITর কাছে অর্থাৎ লালবাজার কলকাতা পুলিশের সদর দপ্তর সেখানে নিয়ে যাওয়া হয় এবং একজন স্পেশাল অ্যাসাইন করা হয় একজন পুলিশ কর্মকর্তাকে। তিনি এটি সমন্বয় করছেন। যেহেতু অনেকগুলো দেহ এবং বিভিন্ন রকমের কাগজপত্র, প্রায় 18টি কাগজপত্র প্রয়োজন হয়, কয়েকটি দপ্তর, কয়েকটি মন্ত্রণালয় এর মধ্যে সরাসরি যুক্ত রয়েছে। সে কারণেই এই যে সমন্বয়ের বিষয়টি, সেটি একটু স্বাভাবিকের থেকে দেরি হচ্ছে SIT এর মধ্যে অন্তর্ভুক্ত হওয়াতে। এর আগে কিছুক্ষণ আগে আমি দাঁড়িয়ে রয়েছি সকাল থেকেই কলকাতার বাংলাদেশ উপ হাইকমিশন দপ্তরের সামনে। কিছুক্ষণ আগে এখানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন এখানকার নবনিযুক্ত উপ হাইকমিশনার মোহাম্মদ খালিদ। তিনি বলেছেন যে তাদের দিক থেকে কাগজপত্র এবং সমস্ত সরকারিভাবে ব্যবস্থাপনায়, কারণ তিনি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বক্তব্যকে উদ্ধৃতি করে বলেন যে সরকারের পক্ষ থেকে এখানকার যারা বাংলাদেশি নাগরিক তাদেরকে সরকারিভাবে দেহ ফেরত পাঠানোর সমস্ত প্রক্রিয়া সেটি সম্পন্ন শেষ হয়েছে। শুধুমাত্র লালবাজারের থেকে যে কাগজপত্র সেটি আসলে এবং FRRO মানে ফরেনার রিজনাল ফরেনার রেজিস্ট্রেশন অফিস, সেখান থেকেও একটি ক্লিয়ারেন্স আসলে এখান থেকে কিন্তু প্রত্যাবাসনের যে সনদ বা সার্টিফিকেট সেটি দিলেই কিন্তু সংশ্লিষ্টরা যারা দেহর মালিক তারা কিন্তু এই মরদেহগুলো নিয়ে যেতে পারবেন। এখানে একটি টেকনিক্যাল সমস্যা রয়েছে। আপনি জানেন যে এখন প্রায় বিকেল হতে চলল, ভারত বাংলাদেশের সীমান্ত যেটি সন্ধ্যা 6টার সময় বন্ধ হয়ে যায়, সীমান্ত 6টার পর বন্ধ হয়ে যাওয়ার পর স্বাভাবিকভাবে মৃতদেহ এদিক থেকে এদিক যাওয়া বন্ধ থাকে। স্বাভাবিকভাবেই এখানে একটি সময়ের বিষয়েও এখানে জড়িয়ে এসেছে। তো সংশ্লিষ্টরা মনে করছেন যে কাগজপত্রের সমস্ত যে আনুষ্ঠানিকতা, যে জটিলতা, সেটি আজকেই নিরসন হবে অফিস টাইমের মধ্যে। যেহেতু সীমান্ত বন্ধ হয়ে যাবে, সে কারণেই এই বডিগুলো, এই বাংলাদেশের যে 7টি দেহ, সেই 7টি দেহ কিন্তু আজকে তাদের পরিজনের কাছে পৌঁছানো সম্ভব হবে না। এদিকে আরও একটি তথ্য এখানে যুক্ত করতে হবে। সাতক্ষীরার যে 2 জন, তাদের মধ্যে একজন রেবতী সরকার,
তার দেহ কিন্তু তার স্থানীয় এখানকার আত্মীয় স্বজন তারা দাবি করছেন যে তারা এখানে সৎকার করবেন। বাকি সাভারের একটি দেহ রয়েছে এবং কুষ্টিয়ার সাংবাদিক দেবাশিস দত্তর দেহ, এই 5টি দেহ যাবে বেনাপোল সীমান্ত দিয়ে এবং একটি দেহ সাতক্ষীরার যিনি রয়েছেন সেই দেহটি ভুমরা সীমান্ত বন্দর দিয়ে যাবে। তো এই ছিল আমার কাছে ভারতের পশ্চিমবঙ্গে 19 তারিখে যে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় 7 জন বাংলাদেশি নিহত হওয়ার পর যে তাদের দেহ ফিরিয়ে নেওয়ার যে প্রক্রিয়া সেই সংক্রান্ত আমার কাছে থাকা সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম কলকাতা থেকে। অর্থনীতিকে অস্ত্র বানিয়ে ইরানকে কোণঠাসা করছে যুক্তরাষ্ট্র। ইরানের পর এবার আইআরজিসির সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগে হিজবুল্লাহর ওপর নতুন নিষেধাজ্ঞা দিয়েছে ওয়াশিংটন। তেহরানের অর্থনীতি গুঁড়িয়ে দেওয়ার পাশাপাশি ইরানের পাশে থাকা দেশগুলোকে কঠোর পরিণতির হুঁশিয়ারি দিয়েছে দেশটি। তবে ট্রাম্পের নিষেধাজ্ঞাকে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ সংকট থেকে দৃষ্টি সরানোর কৌশল বলছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ইরান যুক্তরাষ্ট্র সংঘাতের তীব্রতা সাময়িক কমলেও থামেনি দুই দেশের মধ্যকার উত্তেজনা। সামরিক অভিযানের বদলে এবার অর্থনৈতিক চাপ বাড়িয়ে তেহরানকে কোণঠাসা করতে চাইছে ওয়াশিংটন। তাই ইরানের ওপর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের ঘোষণার একদিন পর মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানের অর্থনীতি চূর্ণ করে শাসন ব্যবস্থা ধসিয়ে দেবে যুক্তরাষ্ট্র। মিত্রদের পাশে থাকার আহ্বান জানিয়ে তেহরানের সঙ্গে আর্থিক লেনদেন, তেল কেনাবেচা ও ব্যবসা চালিয়ে গেলে সংশ্লিষ্ট দেশ ও প্রতিষ্ঠানকেও কঠোর মার্কিন নিষেধাজ্ঞার মুখে পড়তে হবে বলেও সতর্ক করেন তিনি। এদিকে ওয়াশিংটনের এমন হুমকিকে সরাসরি প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা কর্মসূচিকে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ সংকট থেকে মানুষের দৃষ্টি সরানোর কৌশল বলে মন্তব্য করেছেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ও এই হুমকিকে অবৈধ ও অমানবিক আখ্যা দিয়ে বলেছে, অতীতে এমন নীতি ব্যর্থ হয়েছে। একই সঙ্গে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ দাবি করেছেন, মধ্যপ্রাচ্যে নতুন আঞ্চলিক ব্যবস্থা প্রতিষ্ঠার কথা বলে আসলে সম্মানজনকভাবে অঞ্চলটি থেকে বেরিয়ে যাওয়ার পথ খুঁজছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র ও ইরান উত্তেজনায় হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল নিয়েও কাটছে না অনিশ্চয়তা। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম দাবি করেছে, ইরানের বন্দরমুখী বা বন্দর থেকে আসা অর্ধশতাধিক বাণিজ্যিক জাহাজের গতিপথ বদলে দেওয়ার পাশাপাশি কয়েকটি জাহাজ অচল করা ও তল্লাশি চালানো হয়েছে। এমন পরিস্থিতিতে নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করতে দ্রুত পদক্ষেপের আহ্বান জানিয়েছে ওমান, জাপান ও কাতার। হরমুজ সংকটের সরাসরি প্রভাব পড়ছে বৈশ্বিক জ্বালানি বাজারেও। নতুন নিষেধাজ্ঞার হুমকির পর টানা 5ম দিনের মতো বেড়েছে তেলের দাম। ব্রেন্ট ক্রুডের দাম 2.4% বেড়ে ব্যারেল প্রতি $93.82 পৌঁছেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের WTI এর দাম বেড়ে দাঁড়ায় $88.16। নাসরিন রুমি, সময় সংবাদ। গত 24 ঘন্টায় হুতিদের অবস্থান লক্ষ্য করে 81টি হামলা চালিয়েছে ইয়েমেনের সরকারি বাহিনী। অন্যদিকে সৌদি আরবে 2টি লক্ষ্যবস্তুতে হামলা চালানোর দাবি করেছে ইরান সমর্থিত গোষ্ঠীটি। হুতির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারির দাবি, নাচরান বিমানবন্দর ও আরামকোর স্থাপনায় সফলভাবে আঘাত এনেছে ড্রোন। তবে হামলার বিষয়ে সৌদি আরবের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো তথ্য নিশ্চিত পাওয়া যায়নি। হুতিদের সমর্থক ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসও সৌদি আরবকে সতর্ক করেছে। ভয়াবহ মানবিক সংকটে গাজার বাসিন্দারা, নেই পর্যাপ্ত খাবার, পানি, ওষুধ ও চিকিৎসা সেবা। জাতিসংঘের তথ্য বলছে, উপত্যকার 94% মানুষের আশ্রয় ও মৌলিক সহায়তা প্রয়োজন। চলমান সংকটে সবচেয়ে বেশি ভুগছে শিশুরা। গাজায় সাম্প্রতিক হামলার নিন্দা জানিয়ে মধ্যস্থতাকারী দেশগুলো বলেছে, নতুন করে সহিংসতা শান্তি প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করছে। এদিকে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলের বসতি সম্প্রসারণেরও বিরোধিতা করেছে ফ্রান্স, জার্মানি, ইতালি ও যুক্তরাজ্য। একদিকে ইসরায়েলি বাহিনীর হামলা, অন্যদিকে তীব্র মানবিক সংকট। গাজায় যুদ্ধের প্রায় 3 বছর পেরুলেও কমেনি বাস্তুচ্যুত মানুষের দুর্ভোগ। খাদ্য, বিশুদ্ধ পানি, ওষুধ আর আশ্রয়ের সংকটে দিন কাটছে লাখো ফিলিস্তিনির। সংকটের বড় চাপ পড়েছে শিশুদের ওপর। মধ্য গাজার মাঘাজি শরণার্থী শিবিরে পানির ট্রাকের অপেক্ষায় ঘন্টার পর ঘন্টা কাটছে তাদের। ট্রাক এলেই পড়াশোনা ছেড়ে পাত্র হাতে ছুটতে হচ্ছে। খাবার ও পানির পাশাপাশি ওষুধ ও চিকিৎসা সেবার সংকটও বাড়ছে।
জাতিসংঘের তথ্য অনুযায়ী গাজায় প্রায় 19,80,000 মানুষের আশ্রয় ও মৌলিক সহায়তা প্রয়োজন। প্রায় 2/3 পরিবার তাঁবু বা অস্থায়ী ঘরে থাকছে। ধ্বংসস্তূপ সরানোর সরঞ্জাম প্রবেশে বাধা থাকায় উদ্ধার কাজও ব্যাহত হচ্ছে। সম্প্রতি ধ্বংসস্তূপ থেকে উদ্ধার হওয়া 50 জনের মরদেহ দাফন করা হয়েছে, যাদের মধ্যে 19 জন শিশু। এদিকে বেসামরিক হতাহতের ঘটনায় স্বাধীন তদন্তের দাবি জোরালো হচ্ছে। 5 বছর বয়সী ফিলিস্তিনি শিশু হিন্দ রাজাব ও তার পরিবারের মৃত্যুর ঘটনায় স্বচ্ছ এবং স্বাধীন তদন্ত চেয়েছে জাতিসংঘ। একই সঙ্গে গাজায় 4 কর্মী ও তাদের পরিবারের সদস্যদের নিহত হওয়ার ঘটনায় ইসরায়েলের তদন্ত না করার সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে সীমান্তবিহীন চিকিৎসক সংস্থা MSF। এমন পরিস্থিতিতে উপত্যকায় সাম্প্রতিক ইসরায়েলি হামলা নিন্দা জানিয়েছে মিশর, তুরস্ক ও কাতার। নতুন করে সহিংসতা শান্তি প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করছে বলে জানিয়েছে মধ্যস্থতাকারী দেশগুলো। একই সময়ে পশ্চিম তীরে ইসরায়েলের বসতি সম্প্রসারণের বিরোধিতা করেছে ফ্রান্স, জার্মানি, ইতালি ও যুক্তরাজ্য। তাদের আশঙ্কা এতে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের পথ আরও কঠিন হবে। নাসরিন রুমি, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। পূর্ব সাগরে স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা উত্তর কোরিয়ার। সিউল ও টোকিওর নিন্দা। কিমের কাছে 57টি পারমাণবিক অস্ত্র আছে, দাবি ট্রাম্পের। ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত 17 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন 40 জনের বেশি। ক্ষতিগ্রস্ত হয়েছে আবাসিক ভবন, বিদ্যুৎ অবকাঠামো, স্কুল ও হাসপাতাল। এসব গুরুত্বপূর্ণ স্থাপনায় পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছে কিয়েভ। তবে রাশিয়ার দাবি তাদের লক্ষ্য ছিল ইউক্রেনের সামরিক স্থাপনা ও গুদাম। এদিকে বেসামরিক এলাকায় হামলার ঘটনায় রাশিয়ার তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতভর রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় কেঁপে ওঠে ইউক্রেনের রাজধানী কিয়েভ। আবাসিক ভবন, গুদাম, স্কুল ও শিশু হাসপাতাল সহ বিভিন্ন স্থাপনায় আঘাত হানে রুশ বাহিনী। ইউক্রেনের জরুরি সেবা বিভাগের তথ্য অনুযায়ী হামলায় নিহত হয়েছেন বেশ কয়েকজন, আহত হয়েছেন অনেকে। হামলার পর বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়ে অন্ধকারে ডুবে যায় কিয়েভের বিভিন্ন এলাকা। নগরীর মেয়র ভিতালি ক্লিচকোর মতে, কয়েক মাসের মধ্যে এবারই প্রথম তাপ সরবরাহকারী বয়লার ও লন্ড্রি স্থাপনা সহ রাজধানীর গুরুত্বপূর্ণ অবকাঠামোকে পরিকল্পিতভাবে লক্ষ্যবস্তু করেছে রাশিয়া। শীতের আগে ইউক্রেনীয়দের দুর্ভোগ বাড়াতেই রাশিয়া এমন হামলা চালাচ্ছে বলেও দাবি গোয়েন্দাদের। রুশ হামলার তীব্রতা ইউক্রেনের বিমান প্রতিরক্ষার সক্ষমতার ঘাটতিকে আবারও সামনে এনেছে। যুক্তরাষ্ট্র ও অন্যান্য মিত্র দেশকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের ইন্টারসেপ্টর বিক্রির অনুমোদন দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। প্রাণঘাতী রুশ হামলার পর কিয়েভ এসব অস্ত্র কিনতে প্রস্তুত বলেও জানানো হয়েছে। জেলেনস্কি বলেন, হামলায় ছোড়া ক্রুজ ক্ষেপণাস্ত্রের প্রায় 90% প্রতিহত করতে সক্ষম হয়েছে ইউক্রেন। তবে পর্যাপ্ত প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর না থাকায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঠেকানো কঠিন হয়ে পড়ছে। তবে কিয়েভ আবাসিক ভবন, শিক্ষা প্রতিষ্ঠানে হামলার অভিযোগ তুললেও রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে তাদের হামলার লক্ষ্য ছিল ইউক্রেনের সামরিক স্থাপনা ও গুদাম। একই সময়ে রাশিয়াও দাবি করেছে ইউক্রেনের শত শত ড্রোন তাদের বিভিন্ন অঞ্চলে ভূপাতিত করা হয়েছে। কিয়েভ সহ ইউক্রেনের বিভিন্ন শহরে রাশিয়ার বড় ধরনের হামলার নিন্দা জানিয়েছে জাতিসংঘ। অবিলম্বে উত্তেজনা কমিয়ে পূর্ণাঙ্গ ও নিঃশর্ত যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন মহাসচিব আন্তোনিও গুতেরেস। এমন পরিস্থিতির মধ্যে পশ্চিমা গণমাধ্যম দাবি করেছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এখন তার সবচেয়ে বড় রাজনৈতিক সংকটের মুখে। প্রেসিডেন্টের ঘনিষ্ঠদের ঘিরে একের পর এক দুর্নীতি তদন্ত, জনসমর্থন কমে যাওয়া এবং সাবেক প্রতিরক্ষা মন্ত্রী মিখাইল ফেদোরভের প্রকাশ্যে নির্বাচনের দাবিতে চাপে পড়েছেন তিনি। নাসরিন রুমি, সময় সংবাদ। যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়া কমানোর ঘোষণা সত্ত্বেও কোরীয় উপদ্বীপে উত্তেজনা বাড়ছে। পূর্ব সাগরে প্রায় 10টি স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। এই পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে সিউল এবং টোকিও। এদিকে উত্তর কোরিয়ার কাছে 57টি পারমাণবিক অস্ত্র আছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে দক্ষিণ কোরিয়ার মতে কিম জং উনের সেনাবাহিনীর কাছে আছে 120টি পারমাণবিক ওয়ারহেড।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের সঙ্গে দক্ষিণ কোরিয়ার বার্ষিক সামরিক মহড়া কমিয়ে আনার ঘোষণা দেওয়ার পরদিনই ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়া জানিয়েছে বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেলে পূর্ব সাগরের দিকে প্রায় 10টি স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়। এর জবাবে সিউল সামরিক নজরদারি বাড়ায় এবং ওয়াশিংটন ও টোকিওর সাথে যৌথভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করে। উত্তর কোরিয়ার এই পদক্ষেপের পর জরুরি বৈঠক ডাকে দক্ষিণ কোরিয়ার জাতীয় নিরাপত্তা পরিষদ। পিয়ংইয়ংকে অবিলম্বে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবনা লঙ্ঘন করে এমন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ বন্ধের আহ্বান জানায় সিউল। অন্যদিকে জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ও এই ক্ষেপণাস্ত্র পরীক্ষার খবর নিশ্চিত করে জানিয়েছে তাদের অর্থনৈতিক অঞ্চলের বাইরে গিয়ে পড়েছে ক্ষেপণাস্ত্রগুলো। এর আগে কিম জং উনের সঙ্গে ব্যক্তিগত বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া কমানোর নির্দেশ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে কিমের প্রভাবশালী বোন কিম ইয়ো জং ট্রাম্পের এই পদক্ষেপকে ভিত্তিহীন দাবি করে প্রত্যাখ্যান করেছেন। তিনি সতর্ক করে বলেন, মহড়ার ব্যাপ্তি কমালেও যুক্তরাষ্ট্রের উস্কানিমূলক ও আক্রমণাত্মক মনোভাবের কোনো পরিবর্তন ঘটেনি। কোরীয় উপদ্বীপের এমন উত্তেজনার মধ্যেই নতুন তথ্য সামনে এসেছে। দক্ষিণ কোরিয়ার দাবি, উত্তর কোরিয়ার কাছে 80 থেকে 120টি পারমাণবিক ওয়ারহেড রয়েছে, যা ট্রাম্পের দাবি করা 57টির চেয়ে অনেক বেশি। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। হাসপাতালে চিকিৎসা শেষে আবারও কারাগারে পাঠানো হলো পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে। ছাড়পত্র দিয়ে চিকিৎসকরা জানান শারীরিকভাবে সুস্থ আছেন ইমরান। কারাগারে থেকেই রাজনৈতিক লড়াই চালিয়ে যাচ্ছেন এই পিটিআই নেতা। এদিকে দেশটির সেনাপ্রধান আসিম মুনির চাইলে 24 ঘন্টার মধ্যেই ইমরান খানকে মুক্তি দেওয়া সম্ভব বলে দাবি করেছেন পিটিআই নেতা জুলফিকার বুখারী। স্বাস্থ্য নিয়ে আদালতের নির্দেশে হাসপাতালে নেওয়া হলেও মাত্র কয়েক ঘন্টার মেডিকেল পরীক্ষার পর আবারও কারাগারে নেওয়া হয়েছে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে। চিকিৎসকদের বিশেষ দল পরীক্ষা নিরীক্ষা শেষে তাকে মেডিকেলি ফিট ঘোষণা করে। চোখের বিশেষজ্ঞ, হৃদরোগ বিশেষজ্ঞ সহ একাধিক চিকিৎসক ছিলেন এই দলে। এরপর স্থানীয় সময় শুক্রবার ভোরে তাকে ফের কারাগারে নেওয়া হয়। স্বাস্থ্য নিয়ে উদ্বেগের পর মঙ্গলবার ইমরান খানকে 48 ঘন্টার মধ্যে হাসপাতালে নিয়ে পূর্ণাঙ্গ পরীক্ষা নিরীক্ষার নির্দেশ দিয়েছিলেন পাকিস্তানের সুপ্রিম কোর্ট। একই সঙ্গে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করার সুযোগের কথাও বলা হয়। দীর্ঘদিন ধরে দৃষ্টিশক্তির সমস্যা ও অন্যান্য শারীরিক জটিলতার কথা জানিয়ে আসছেন ইমরান খানের আইনজীবীরা। অভিযোগ ছিল কারাগারে প্রয়োজনীয় বিশেষায়িত চিকিৎসা পাচ্ছেন না তিনি। এমনকি গেল ফেব্রুয়ারিতে তার আইনজীবী দাবি করেন ডান চোখে মাত্র 15% দৃষ্টিশক্তি অবশিষ্ট রয়েছে। তবে এই অভিযোগ অস্বীকার করেছে পাকিস্তান সরকার। ইমরান খানকে হাসপাতালে নেয়ার পর নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয় পুরো এলাকা। শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালের আশপাশে বসানো হয় ব্যারিকেড। মোতায়েন করা হয় বিপুল সংখ্যক পুলিশ ও সাজোয়া যান। হাসপাতালের সামনে সমর্থকদের জমায়েত না করার নির্দেশ দেন আদালত। এদিকে পিটিআই এর মুখপাত্র জুলফিকার বুখারী দাবি করেছেন, পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির চাইলে 24 ঘন্টার মধ্যেই ইমরান খান সহ সব রাজবন্দীকে মুক্তি দেওয়া সম্ভব। কাকুলি আখতার, সময় সংবাদ। ভারতে সাম্প্রতিক ছাত্র বিক্ষোভের সময় গুলির ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীকে লেখা চিঠির উত্তর না পেয়ে থানায় হাজির হলেন বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী। এ সময় তার সঙ্গে আহত এক ব্যক্তিও ছিলেন। রাহুল জানান, এই ঘটনায় মামলা না নেওয়া পর্যন্ত সেখান থেকে তিনি নড়বেন না। তবে এফআইআর নিতে অস্বীকৃতি জানিয়েছে পুলিশ। ভারতে ছাত্র বিক্ষোভে গুলি চালানোর নির্দেশকারীকে খুঁজতে মরিয়া রাহুল গান্ধী। ছড়া গুলিতে আহত এক ব্যক্তিকে সঙ্গে নিয়ে থানায় যান কংগ্রেসের এই নেতা। ওই ঘটনায় তিনি মামলা করতে চাইলেও অভিযোগ নিতে অস্বীকৃতি জানিয়েছে পুলিশ। পুলিশ বলছে, ছাত্র বিক্ষোভের সময় পুলিশ ও আধা সামরিক বাহিনীর অতিরিক্ত এবং অসামঞ্জস্যপূর্ণ বল প্রয়োগের অভিযোগ খতিয়ে দেখতে সুপ্রিম কোর্ট একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন বিশেষজ্ঞ কমিটি গঠন করেছে। এদিকে ভুক্তভোগী ও তার মায়ের সঙ্গে পুলিশ স্টেশনের বাইরে একটি চেয়ারে রাহুলের বসে থাকার ছবি এক্সে পোস্ট করেছে কংগ্রেস। এতে বলা হয়, রাহুল গান্ধী ছাত্রদের পাশে আছেন। 20 জুলাই সংসদ অভিমুখে মিছিলের সময় পুলিশের গুলির পর রাহুল গান্ধী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখে ছাত্রদের উপর বর্বর হামলার কারণ ও ব্যাখ্যা জানতে চান। সম্প্রতি শিক্ষা ব্যবস্থায় দুর্নীতি, প্রশ্নপত্র ফাঁস, বেকারত্ব এবং সরকারি চাকরি নিয়োগে অনিয়মের বিরুদ্ধে রাস্তায় নেমে আসে ভারতের ছাত্র সমাজ। জেনজিদের নিয়ে গড়া সংগঠন ককরোচ জনতা পার্টির সদস্যদের নেতৃত্বে আন্দোলন আরও বেগবান হয়। পরে তা দিল্লি, ঝাড়খণ্ড, বিহার ও পশ্চিমবঙ্গের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও ছড়িয়ে পড়ে। শাফিনা সুলতানা, সময় সংবাদ।
ভয়াবহ দাবানলে বিপর্যস্ত ইউরোপ। নর্থ মেসিডোনিয়ায় 22টি সক্রিয় দাবানলে পুড়ছে বসতি। এদিকে স্পেনে 4,800 হেক্টর বনাঞ্চল পুড়ে ছাই হয়ে গেছে। অন্যদিকে সার্বিয়াকে সহায়তায় দেশটিতে পৌঁছেছে রাশিয়ার বিমান। পর্তুগালেও আগুন নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে জরুরি সেবাদান কর্মীরা। ইউরোপ জুড়ে দাবানলের ভয়াবহ তাণ্ডব। উত্তর মেসিডোনিয়ায় বৃহস্পতিবার সক্রিয় ছিল 22টি দাবানল। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে আগুন নেভাতে মাঠে নামেন দমকল কর্মীরাও। পুলিশের হেলিকপ্টার ও অগ্নি নির্বাপন সরঞ্জাম ব্যবহার করেও নিয়ন্ত্রণের বাইরে আগুন। শুক্রবার তাপমাত্রা 42 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছানোর পূর্বাভাস থাকায় নতুন করে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। শুধু উত্তর মেসিডোনিয়ায় নয়, দাবানলে পুড়ছে ইউরোপের আরও কয়েকটি দেশ। স্পেনের লাস হুরদেসে 4,800 হেক্টর বনাঞ্চল এরই মধ্যে পুড়ে গেছে। নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে প্রায় 800 মানুষকে। আগুনের বিস্তার ঠেকাতে 270 জন জরুরি সেবাকর্মীর পাশাপাশি মোতায়েন করা হয়েছে 24টি অগ্নি নির্বাপন বিমান। এদিকে সার্বিয়া 3 সপ্তাহের বেশি সময় ধরে জ্বলছে ভয়াবহ দাবানলে। দেশটির উত্তরাঞ্চলে আগুন নিয়ন্ত্রণে রাশিয়ার সহায়তা চেয়েছে বেলগ্রেড। বিশেষ অগ্নি নির্বাপন সরঞ্জাম নিয়ে সার্বিয়ায় পৌঁছেছে রাশিয়ার Il-76 বিমান। পুড়ে গেছে 3,500 হেক্টরের বেশি বন। মোতায়েন করা হয়েছে 300-র বেশি দমকল কর্মী। একই চিত্র পর্তুগালেও। দেশটির আরোকায় পুড়েছে অন্তত 3,000 হেক্টর এবং তোরেদো মনকরভোতে 700 হেক্টর এলাকা। আগুন নিয়ন্ত্রণে মাঠে রয়েছেন 1,200-র বেশি দমকল কর্মী। আহত হয়েছেন কয়েকজন। সব মিলিয়ে তীব্র তাপপ্রবাহ, শুষ্ক আবহাওয়ায় ইউরোপের বিস্তীর্ণ অঞ্চলে বাড়ছে দাবানলের ঝুঁকি। ফারদিন মাঝহার, সময় সংবাদ। প্রকৃতির ভয়াবহ রূপে একের পর এক দুর্যোগের মুখে বিশ্ব। 3 দিনের টানা বৃষ্টিতে থাইল্যান্ডের 9টি প্রদেশে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। অন্যদিকে ভারতের আসামে পরিস্থিতি মোকাবেলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে 10,000 কোটি রুপির সহায়তা চেয়েছে কংগ্রেস সভাপতি গৌরব গগৈ। এদিকে পেরুতে ভয়াবহ ভূমিধসে মহাসড়কের 10 কিলোমিটার রাস্তা বন্ধ হয়ে আটকে আছে যানবাহন। আর ভারী বৃষ্টিতে ইতালি ও যুক্তরাষ্ট্রেও দেখা দিয়েছে বন্যার শঙ্কা। হু হু করে বাড়ছে বন্যার পানি। টানা বৃষ্টিতে থাইল্যান্ডের 9 প্রদেশে বন্যা দেখা দিয়েছে। প্লাবিত হয়েছে বিভিন্ন এলাকা। সামনে আরও বৃষ্টির পূর্বাভাস থাকায় নতুন করে বন্যার আশঙ্কাও রয়েছে। পরিস্থিতি মোকাবিলায় হেলিকপ্টার, নৌকা, পানির পাম্প, উদ্ধারযান মোতায়েন করেছে কর্তৃপক্ষ। খোলা হয়েছে 28টি অস্থায়ী আশ্রয় কেন্দ্র। একই পরিস্থিতি ভারতের আসামেও। ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে সড়ক, দোকানপাট, বসতবাড়ি ও শিক্ষা প্রতিষ্ঠান। পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে 10,000 কোটি রুপি চেয়েছেন আসাম কংগ্রেস সভাপতি গৌরব গগৈ। এরই মধ্যে 379 কোটি 35 লাখ রুপি সহায়তা দিয়েছে কেন্দ্রীয় সরকার। তবে ক্ষয়ক্ষতির তুলনায় তা যথেষ্ট নয় বলে দাবি গগৈয়ের। দক্ষিণ আমেরিকার ব্রাজিল উরুগুয়ের সীমান্তে ভারী বৃষ্টিতে বন্যা সৃষ্টি হয়েছে। ব্রাজিলের জাগুয়ারাও শহরে প্রায় 40 পরিবারকে সরিয়ে নেওয়া হয়েছে। এদিকে পেরুর পরিস্থিতি আরও কঠিন। ভূমিধসে একটি এলাকার মহাসড়কে প্রায় 10 কিলোমিটার যান চলাচল বন্ধ হয়ে যায়। ওই এলাকায় টানা 4 দিন ধরে আটকে আছে ট্রাক, বাস ও যাত্রীরা। নষ্ট হতে শুরু করেছে মাছ, ফল ও সবজির চালান। ইতালির উত্তরাঞ্চলীয় লোমবার্ডিয়া অঞ্চলে বন্যার আশঙ্কায় অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ভারী বৃষ্টিতে জারি করা হয়েছে আকস্মিক বন্যার সতর্কতা। সাবওয়ে স্টেশনে পানি ঢোকার পাশাপাশি রাস্তাঘাটেও তৈরি হয়েছে জলাবদ্ধতা। ঈশিতা আক্তার, সময় সংবাদ। দেখছেন আন্তর্জাতিক সময়। ভারতের একটি বেসরকারি স্কুলে শিক্ষকের মারধরে 6 বছর বয়সী শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দক্ষিণাঞ্চলের বিশাখাপত্তনম শহরে এই ঘটনা ঘটে। এ সময় শিক্ষার্থী তার বাড়ির কাজ শিক্ষককে দেখাতে গেলে হয় ঘটনার সূত্রপাত। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া সিসিটিভি ফুটেজে দেখা যায় শিক্ষক প্রথমে শিশুটিকে বকাঝকা করেন, পরে তার পোশাক খুলে মারধর করেন। এক পর্যায়ে শ্রেণীকক্ষেই শিশুটি লুটিয়ে পড়ে। তবে শিশুটির মৃত্যুর সঠিক কারণ ময়না তদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন কর্মকর্তারা। ভারতের উত্তরপ্রদেশের লখনৌয়ে স্ত্রী ও বোনকে গুলি করে হত্যার পর আত্মহত্যা করেছেন এক ব্যাংক কর্মচারী। বৃহস্পতিবার শহরের অভিজাত গোমতীনগর এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায় স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার কর্মী মানস বাজপেয়ী ICICI
ব্যাংকের সামনে স্ত্রী দিব্য মিশ্রকে গুলি করেন। হাসপাতালে নেয়ার পর তাকে মৃত ঘোষণা করা হয়। স্ত্রীকে হত্যার পর বাড়িতে ফিরে বোন শিবা বাজপেয়ীকেও গুলি করেন মানুষ। এরপর নিজেও আত্মহত্যা করেন। ঘটনার আগে হোয়াটসঅ্যাপে স্ট্যাটাসে স্ত্রীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ করেন তিনি। পরে ওই স্ট্যাটাস দেখে এক প্রতিবেশীর বাড়িতে গিয়ে মানুষকে মৃত অবস্থায় দেখতে পান। ঘটনার কারণ জানতে তদন্তে পুলিশ। দেখছেন আন্তর্জাতিক সময়। বুলগেরিয়ায় পাহাড়ি হ্রদের পাড়ে উদযাপিত হলো আধ্যাত্মিক গোষ্ঠী হোয়াইট ব্রাদারহুডের বাৎসরিক উৎসব দ্য ডিভাইন নিউ ইয়ার। অনুষ্ঠিত হয় 80 মিনিটের বিশেষ রীতি। সাদা পোশাকে প্রকৃতি, সঙ্গীত আর প্রার্থনায় মগ্ন থাকেন হোয়াইট ব্রাদারহুডের অনুসারীরা। নীরব পাহাড়, চারপাশে বরফ গলা হ্রদ আর সবুজের সমারোহ। হঠাৎ সেই নীরবতা ভেঙে হাজারো মানুষের ছন্দময় পদচারণা। সাদা পোশাকে বৃত্তাকারে ঘুরছেন তারা, কেউ নাচছেন, কেউ প্রার্থনায়, কেউ বা সুর তুলছেন বেহালায়। বুলগেরিয়ার রিলা পর্বতমালায় এভাবেই ডিভাইন নিউ ইয়ার উদযাপন করলেন আধ্যাত্মিক গোষ্ঠী ইউনিভার্সাল হোয়াইট ব্রাদারহুডের অনুসারীরা। সংগঠনটির অনুসারীদের বিশ্বাস, এই আয়োজনের মাধ্যমে প্রকৃতি ও মহাবিশ্বের সঙ্গে তৈরি হয় বিশেষ এক সংযোগ। 3 দিনের এই আয়োজনের প্রধান আকর্ষণ পানেওরিথমি নামের বিশেষ আধ্যাত্মিক রীতি। অনুসারীরা বড় একটি প্রান্তরে বৃত্তে ঘুরে ঘুরে প্রায় 80 মিনিট ধরে ছন্দময় অঙ্গভঙ্গি করেন। তারা মনে করেন এই অনুশীলন শরীর ও মনের মধ্যে ভারসাম্য তৈরি করে। ইউনিভার্সাল হোয়াইট ব্রাদারহুডের ইতিহাস 20 শতকের বুলগেরীয় আধ্যাত্মিক শিক্ষক পিটার দেউনভের সঙ্গে যুক্ত। 1922 থেকে 1944 সালের মধ্যে তিনি পানেওরিথমি বিকশিত করেন বলে সংগঠনটির বিভিন্ন গ্রন্থে উল্লেখ রয়েছে। খ্রিস্টীয় শিক্ষা ও ভারতীয় আধ্যাত্মিকতার মিশেলে গড়ে ওঠা এই ধারার অনুসারীরা বিশ্বাস করেন নৃত্য, সঙ্গীত ও প্রার্থনার মধ্য দিয়ে মানুষের অন্তর্গত শক্তির বিকাশ সম্ভব। এটি আমাকে শান্তি দেয়, প্রকৃতির সঙ্গে এক ধরনের সংযোগ তৈরি করে। এটি আমার কাছে এক ধরনের সঙ্গীত যা আমি আমার বেহালার মাধ্যমে অন্যদের সঙ্গে ভাগ করে নিতে চাই। কমিউনিস্ট শাসনামলে সংগঠনটি নিষিদ্ধ ছিল, তবে বর্তমানে প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে অনুসারীরা বুলগেরিয়ার রিলা পর্বতমালায় ছুটে যান। ফ্রান্স, কানাডা ও ইতালি থেকেও যোগ দেন অনেকে। কাকলি আখতার, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। কলকাতায় আগুনে নিহত 7 বাংলাদেশের মধ্যে 6 জনের মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে। আনুষ্ঠানিকতা শেষে শনিবার দেশে ফেরত পাঠানো হতে পারে জানালো হাই কমিশন। অর্থনীতিকে অস্ত্র বানিয়ে ইরানের শাসন ব্যবস্থায় ধসিয়ে দেওয়ার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের। আইআরজিসি ঘনিষ্ঠতার অভিযোগে হিজবুল্লাহর ওপর মার্কিন নিষেধাজ্ঞা। এবং হুতিদের অবস্থান লক্ষ্য করে ব্যাপক হামলায় ইয়েমেনের রাষ্ট্রীয় বাহিনীর। সৌদি আরবের নাজরান বিমানবন্দর ও আরামকোর স্থাপনায় সফল ড্রোন আক্রমণের দাবি গোষ্ঠীটির। এই ছিল আন্তর্জাতিক সময়ের পর বিকেল 5টার সময় সংবাদ নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী শবনম নিবিড়। মনির, আপনাকে ধন্যবাদ। বিকেল 5টার সময় সংবাদ নিয়ে আসছে কিছুক্ষণ পরই, সঙ্গেই থাকুন সময়ের।